থাম্বনেলে যেটা দেখছেন সেই তথ্য অবশ্যই দেব। তার আগে জেনে নিন নদিয়া জেলার মানচিত্রে প্রান্তিক এবং বাংলাদেশ সীমানা লাগোয়া গুরুত্বপূর্ণ সীমান্ত শহর করিমপুরকে, যার না আছে ঐতিহাসিক উপাদানে ভরপুর কোনো রাজকাহিনী, না আছে কোনো যুগান্তকারী বিপ্লব সংগঠিত হওয়ার গল্প। তবে হ্যাঁ, জলঙ্গি ভৈরবী মাথাভাঙা নদীর পল্লী উর্বরতায় আকৃষ্ট হয়ে প্রচুর দরিদ্র কৃষক জনপদ গড়ে তোলে এই করিমপুরে। নজর পড়ে নীলকর সাহেবদের। হ্যাঁ, এখানেও নীল চাষ হতো এবং বিদ্রোহ হয়েছিল, তবে ইতিহাসে লেখা হয়নি। তবে কি করিমপুরের কোনো ঐতিহাসিক গুরুত্বই নেই? আছে। এই করিমপুর পরাধীন ভারতে রেল যোগাযোগের ক্ষেত্রে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। কি সেটা? বঞ্চনা, শুধুই বঞ্চনা। রেল একটা ইতিহাস করেছিল, সেই নিয়ে আজকের উপস্থাপনা করিমপুরের রেড রেল বাস। কবি এবং সাংবাদিক শ্রদ্ধেয় যতীন্দ্রমোহন বাগচির করিমপুর। দেশভাগ এবং বাংলাদেশের স্বাধীনতার পর জেলা সদর কৃষ্ণনগর থেকে দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার, কলকাতা থেকে দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। শুধুমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল করিমপুর ১-২ ব্লক চাপড়া তেহট্টর একটা বড় জনপদ। রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় নামি দামি চিকিৎসক মহল করিমপুরকে এড়িয়ে চলতেন। বিবাহ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যদিও আজ সড়ক যোগাযোগ অনেকটা উন্নত হলেও কিছুটা পরিবর্তন এসছে, তবে অবিচ্ছিন্ন রেল যোগাযোগের বাস্তব রূপ দেখার ইচ্ছে শক্তিটাও ক্রমশ ক্ষীণ হওয়ার পথে। চলুন ফিরে যাই স্বাধীনতার পূর্বের সময়কালে। পলাশীর আমবাগানে ব্রিটিশের বিজয় পতাকা তোলার মধ্য দিয়ে শাসন ক্ষমতা দখলের যাত্রা শুরু হয়। ভাগীরথীর পূর্ব তীর বরাবর রেল সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে ১৮৪৫ সালে কলকাতা থেকে মুর্শিদাবাদ রেলপথ স্থাপনের পরিকল্পনা নেওয়া হলো। ১৫ লক্ষ টাকার ফান্ড সংগ্রহের পরেও কোনো কারণে পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ১৮৬০ সালে আবার কাজ শুরু হয়। ১৮৬২ সালে কলকাতা থেকে কুষ্টিয়া ১৮০ কিলোমিটার রেলপথ চালু হয়ে যায়। ১৯০৫ সালে রানাঘাট থেকে লালগোলার পথে ব্রডগেজ রেল পরিষেবা চালু হয়। পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয় কৃষ্ণনগর থেকে করিমপুর হয়ে জলঙ্গি পর্যন্ত ন্যারোগেজ চালু করার। এবার আপনাদের সামনে তুলে ধরছি করিমপুরের ভাগ্যে রেলপথ আর তার বঞ্চনার পরিসংখ্যানের একে একে একটার পর হিসাব। ১৯০৫ সালে করিমপুর কৃষ্ণনগর প্রথম সার্ভে হয়। সেই সময় অর্থ বরাদ্দ হয়েছিল ১৭,৭৬,৮২৬ টাকা। প্রস্তাবিত রেলপথে জনসংখ্যার ভিত্তিতে ঠিক করা হয় ২৬টি স্টেশন থাকবে। দুঃখের বিষয়, সেই পরিকল্পনা বাস্তব রূপ পেল না। ১৯২০ সালে নতুন আরও একটি সার্ভে রিপোর্ট জমা পড়ল। ঠিক হলো কৃষ্ণনগর থেকে করিমপুর নয়, জলঙ্গি পর্যন্ত পাতা হবে ১০১ কিলোমিটার রেলপথ, যার জন্য অর্থ বরাদ্দ হল ১৭,৫৬,৩৭৬ টাকা। তবে স্টেশন সংখ্যা কমে ২৬ থেকে হলো ১২। তারপরেও কেটে যায় ১৬টা বছর। ১৯২৬ সালে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট রেলপথ চালু হলেও বঞ্চিত থেকে যায় কৃষ্ণনগর জলঙ্গি রেলপথ প্রকল্প। সাল ১৯৪৭। স্বাধীনতার পর আগের সমীক্ষায় করা বৈদ্যনাথতলা, দরিয়াপুর ও মেহেরপুর প্রস্তাবিত স্টেশনগুলি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার নতুন করে সমীক্ষা হয়, কিন্তু রেলপথের বিষয়টি অসম্পূর্ণই থেকে যায়। সাল ১৯৬০। নদিয়া জেলার সমস্ত বিধায়ক এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠন সম্মিলিতভাবে ভারত সরকারের রেল মন্ত্রকের কাছে
লিখিতভাবে রেলপথের আবেদন জানায়। প্রস্তাব দেওয়া হয় বেতোয়া ডৌরি থেকে করিমপুর রেলপথ নির্মাণের। 1980 সালে স্বপ্ন দেখালেন তৎকালীন রেলমন্ত্রী A.B.A. গনি খান চৌধুরী সাহেব। আমরা এখন চলে এসেছি শিয়ালদা কৃষ্ণনগর সেকশনের জালালখালি হল স্টেশনে। আর ঠিক এইখান থেকেই একটা সময় ঠিক হয়েছিল রেলপথ যাবে দুগাছি হয়ে করিমপুর। হ্যাঁ, A.B.A. গনি খান চৌধুরী কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ হতে পারত, কিন্তু পরিকল্পনার অভাবে সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ হয়নি। তাই স্বপ্ন অধরা থেকে গেল। এই রেলপথের এই জালালখালি এই কোনো অংশ থেকে দোগাছি গ্রাম হয়ে স্টেশন তৈরি হবে, করিমপুর পৌঁছবে রেলপথ। ঠিক এই গ্রামটার নাম হচ্ছে দোগাছি। আর এই দোগাছির এই গ্রামেই কিন্তু হওয়ার কথা ছিল, অর্থাৎ এই গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কথা ছিল সেই সময় প্রস্তাবিত করিমপুর রেলপথের কাজ, কিন্তু সেই কাজ কিন্তু হয়নি পরিকল্পনার অভাবে। দিন যায়, সময় বদলায়, বদলায় ক্যালেন্ডারের পাতা। 1999 সাল, রেলমন্ত্রী তখন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বছর ডিসেম্বর মাসে কৃষ্ণনগর রেলওয়ে যাত্রী সমিতির পক্ষ থেকে কয়েক হাজার মানুষের গণস্বাক্ষর সহ রেলপথের দাবিতে দাবিপত্র পেশ করলেন। 2000 সালে বামপন্থী যুব সংগঠন DYFI রেলপথের দাবিতে কৃষ্ণনগর থেকে করিমপুর পদযাত্রায় অংশগ্রহণ করলেন। 2000 সালের 25শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় রেল বাজেটে কৃষ্ণনগর করিমপুর রেলপথের সমীক্ষার অনুমোদন দেওয়া হলো। ওই বছরই 13ই নভেম্বর রেলপথের শিলান্যাস করলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ঘটনা হচ্ছে যে ঠিক আমি এখন আছি কৃষ্ণনগর রেলইয়ার্ডসে, আর এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন কিন্তু করিমপুরের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কিন্তু এই রেলইয়ার্ডসে, কিন্তু সেটাও পরিকল্পনা সার্থক হয়নি, সেই পরিকল্পনাও ভেস্তে যায়। অমৃত ভারত স্টেশন প্রকল্প ভারতীয় রেলের অন্যতম পদক্ষেপ। স্টেশনের উন্নয়ন এবং আধুনিকরণের লক্ষ্যে ভারতের অন্যান্য রেল স্টেশনের পাশাপাশি কৃষ্ণনগর সিটি জংশন সেই প্রকল্পের আওতায় পড়ে। কাজ শুরু হয়েছে স্টেশনের ভিতরের অংশে, আর বাইরের অংশের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। আর বর্তমান স্টেশনের বাইরের অংশ তোলা থাকলো স্মৃতি হিসেবে। 2002-2003 রেল বাজেটে কৃষ্ণনগর থেকে চাপড়া থানার চারাতলার 13 কিলোমিটার রেল সমীক্ষার অনুমোদন দেওয়া হয়। আবার একটু টুইস্ট, 2004 সালে কৃষ্ণনগর নয়, নতুন রেলপথ হবে ধুবুলিয়া থেকে, যার প্রস্তাব আবার গৃহীত হলো। কি অদ্ভুত না? ক্যালেন্ডারের পাতা যত উল্টেছে, করিমপুর, চাপড়া, তেহট্টের স্বাধীন নাগরিকদের বঞ্চনায় জুটেছে। যতবার রেল বাজেট হয় ততবার নতুনভাবে রেলপথের প্রস্তাব দেওয়া হয়। করিমপুর রেলপথ অধরাই যেখানে, সেখানে করিমপুর থেকে ডোমকল হয়ে বহরমপুর রেলপথের প্রস্তাব, যা নদিয়ার প্রান্তিক সীমানা শহর করিমপুরের নাগরিকদের কাছে এক হাস্যকর বিষয়। এর মধ্যে 2014 সালে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী সাহেব রেলপথের আশ্বাস না দিলেও আশা দিয়েছিলেন রেলওয়ে রিজার্ভেশন কাউন্টারের। একের পর এক যখন বঞ্চনা জুটছে, দেয়ালে পিঠ থেকে যায় করিমপুরের নাগরিকদের। 2018 সালের 25শে মার্চ করিমপুরের পান্নাদেবী কলেজ মাঠে রেলের দাবিতে সাধারণ সভার আয়োজন করেন করিমপুর ওয়ান্স রেলওয়ে নামে একটি সংগঠন। দেখছেন, এখনই ভুলে গেছিলাম, এতগুলো বঞ্চনা তথ্য দিতে গিয়ে ভুলে বসছিলাম আজকের এই মূল উপস্থাপনার বিষয়। করিমপুরবাসীদের দুধের স্বাদ ঘোলে মেটানো বলুন বা ছাগলের তৃতীয় বাচ্চা মনে করেছিল ভারত সরকার। 1947 সালের পর সেই সময়ে ভারত সরকার করিমপুর নাগরিকদের রেল উপহার দিতে না পারলেও আনুমানিক 1950-এর দশকে
করিমপুর থেকে কৃষ্ণনগর স্টেশন একটি বাস পরিষেবার ব্যবস্থা করেন, যার বিশেষত্ব ছিল এক টিকিটেই সরাসরি করিমপুর থেকে কলকাতা পৌঁছানো। লাল রঙের সেই বাস আজ করিমপুরবাসী অনেকেই মনে করতে পারেন না। স্থানীয় তেমন কোনো নাগরিককেও পেলাম না যে সঠিক তথ্য দিতে পারবেন। এক সবজি ব্যবসায়ীকে প্রশ্ন করেছিলাম, তার মুখে যা শুনলাম। চিত্তরঞ্জন সাহা। কি নাম? চিত্তরঞ্জন সাহা। আচ্ছা, আপনি কি দেখেছেন লাল বাস দেখেছেন? এটা বহু আগে দেখেছি। আপনি চড়েছেন ওই বাস? না, চড়েননি। বাড়ির লোক কেউ চড়েছে ওই বাসটাতে? মায়ের লোকও দরকার চলেনি। চড়েনি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। মেল গাড়ি ছিল, মেল গাড়ি ছিল? মেল গাড়ি চলেছে 1:30টার সময় যেতে করিমপুর থেকে, তো আচ্ছা ওই গাড়ি চলেছে। আচ্ছা, মানে রেড বাস এখানে চলতো একটা সময়? হ্যাঁ, আমি বহুদিন আগে দেখেছি, তখন আমার ছোট যখন। দেশভাগ না হলে করিমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা কাছাকাছি রেল যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারত। ছাড়ুন, স্বাধীনতার ৭৬ বছর পরেও নদিয়া জেলার চাপড়া ব্লক, তেহট্ট মহকুমা এবং সীমান্ত শহর করিমপুরের পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকল মহকুমার বিশাল এলাকার রেল মানচিত্রের বাইরেই রয়ে যেত। সেই ইতিহাস লেখার আগে 2023 সালের 2রা জানুয়ারি কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে আসে সবুজ সংকেত। অনুমোদন দেয়া হয় কৃষ্ণনগর করিমপুর রেল প্রকল্পের, যেখানে 2 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয়েছে। আজ সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছেন ক্রেডিট নেয়ার লড়াইতে। বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন সময় যারা এগিয়েছিলেন তাদের পরিচয় আমি জানতে পারিনি, তবে প্রচারহীন আন্দোলনে সক্রিয় ভূমিকায় অংশগ্রহণকারীদের জানাই সালাম। নতুন প্রজেক্ট নিয়ে প্রচুর ব্লগারদের ভিড় হবে, সেখানেও প্রচুর তথ্য আপনারা পেয়ে যাবেন। আমার এই উপস্থাপনা যদি অসম্পূর্ণ থাকে বা কোনো তথ্য ভুল থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। রেলের ইতিহাস নিয়ে আজকের এই উপস্থাপনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।